ভূত.com। এখানে সত্য ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক টু ভূত.com। ভূত.com-এর 13 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভূত.com-এর পরিবার আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এর পুরো কৃতিত্বটাই আপনাদের সকলের। ভূত.com-এর পরিবারকে এভাবেই ভালোবাসা দিয়ে আরও বড় করে তুলুন। আমাদের একটা 6 জনের গ্রুপ আছে। গ্রুপটার নাম গল্প আড্ডায় আমরা। এই গ্রুপের সদস্যদের নাম হলো সৌম্যদা, সৌম্যদার ওয়াইফ স্বরূপা, শুভম, শুভমের ওয়াইফ পারমিতা, আমি আর আমার ওয়াইফ। এই 6 জনে মিলে আমরা খুব মজা করি। কোথাও ঘুরতে যাওয়া হোক, একসাথে পিকনিক করা হোক, অথবা এক জায়গায় বসে আড্ডা মারা। আমরা একসাথে হলে সময়টা যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আজ যে দুটো ঘটনা আপনাদেরকে শোনাবো, সেই দুটো ঘটনাই আমার এই গ্রুপের সদস্যদের কাছ থেকে শোনা। দেরি না করে শুরু করছি প্রথম ঘটনা। প্রথম ঘটনাটা সৌম্যদা আর স্বরূপার কাছ থেকে শোনা। ঘটনাটা ওদের এক রিলেটিভের বাড়ির ঘটনা। স্বরূপা এই ঘটনা বলার সময় ওর আত্মীয়ের নাম এবং ঠিকানা ঘটনায় উল্লেখ করতে বারণ করেছেন। এই কারণে আমরা কাল্পনিক নাম ঠিকানা দিয়ে পুরো ঘটনাটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। যার সাথে ঘটনাটা ঘটেছিল সে সম্পর্কে স্বরূপার বোন হয়। স্বরূপারও ওই বোনের নাম রাখছি আমরা রিয়া। রিয়ার শ্বশুরবাড়ি বারুইপুরে। রিয়ার শ্বশুরমশাই একবার বড়বাজার থেকে একটা অ্যান্টিক সিন্দুক বাড়িতে কিনে নিয়ে আসেন। কিনে নিয়ে আসার পর সিন্দুকটাকে তিনি তার শোয়ার ঘরে রাখেন। সিন্দুকটা কিনে নিয়ে আসার পর থেকেই ওদের ঘরে যত সব অলৌকিক কাণ্ড কারখানা শুরু হয়। রিয়ার শ্বশুরমশাই সারা বছরই মশারিটা নিয়ে শুতেন। একদিন সকালবেলা রিয়া শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকতে দেখেন রিয়ার শ্বশুরমশাই খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। যেটা বেশি অবাক করেছিল সেটা হলো রিয়ার শ্বশুরমশাইয়ের সারা শরীরে মশারি পেঁচানো ছিল। যেন মনে হচ্ছিল কেউ তাকে রাতের বেলা মশারিতে পেঁচিয়ে খাটের তলায় ফেলে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখা মাত্র রিয়া বাড়ির সকল লোককে ডাক দেয়। রিয়ার হাজবেন্ড এবং বাকি বাড়ির সদস্যরা ধরাধরি করে রিয়ার শ্বশুরমশাইকে বিছানায় শোয়ান এবং চোখে মুখে জল দিতে রিয়ার শ্বশুরমশাইয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে রিয়ার শ্বশুরমশাই বলেন তিনি যখন গত রাতে ঘুমোচ্ছিলেন হঠাৎ তার মনে হয় কেউ যেন তার গলা টিপে ধরেছে। তিনি ছটফট করতে করতে চোখ খুলতে দেখেন একটা ছায়া মূর্তি রিয়ার শ্বশুরমশাইয়ের বুকের ওপর বসে তার গলা টিপে ধরেছে। এই দৃশ্য দেখে রিয়ার শ্বশুরমশাইয়ের আর জ্ঞান ছিল না। এই কথাটা শোনার পর থেকে রিয়ার শ্বশুর বাড়ির বাকি সবার একটু ভয় লাগতে শুরু করে। এই ঘটনার পর এই উপদ্রব আরও বাড়তে শুরু করে। সবসময় যেন মনে হতো সারা বাড়িটায় কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে, এবং এই অনুভূতি বাড়ির সকলেই বুঝতে পারত। একদিন রাতে রিয়া যখন ঘুমোচ্ছিল হঠাৎ একটা আওয়াজে রিয়ার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতে দেখে রিয়ার হাজবেন্ড মাটিতে পড়ে আছে। রিয়া তাড়াতাড়ি তার হাজবেন্ডকে ধরাধরি করে বিছানায় বসায় এবং নিচে পড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করতে রিয়ার হাজবেন্ড বলে সে এমনি এমনি নিচে পড়ে যায়নি, কেউ তার পা ধরে টেনে নিচে ফেলে দিয়েছে। এই ব্যাপারে রিয়া ওর হাজবেন্ডের সাথে কথা বলছিল এমন সময় রিয়ারও মনে হয় কেউ যেন ওর পা ধরে টানছে। এই ঘটনায় ওরা স্বামী স্ত্রী এতটাই ভয় পেয়েছিল যে সেই রাতে তাদের আর ঘুম আসেনি। পরের দিন সকাল হতে বাড়ির সকলকে সমস্ত ঘটনা তারা খুলে বলে এবং বাড়ির সবাই মিলে ঠিক করে এর একটা উপায় বার করতে হবে। এই ঘটনার ঠিক 2 দিন পর রিয়া শ্বশুরমশাই একজন পুরোহিতকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পুরোহিত মশাই প্রথমে বাড়িতে ঢুকে পুরো বাড়িটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখেন এবং পুরোটা ঘুরে দেখার পর রিয়ার শ্বশুরমশাইয়ের ঘরে যান এবং জিজ্ঞেস করেন এই সিন্দুকটাকে কে নিয়ে এসছে। কথার উত্তরে রিয়ার শ্বশুরমশাই বলেন
যে সিন্দুকটাকে তিনি বড়বাজার থেকে কিনে নিয়ে এসছেন। পুরোহিত মশাই বলেন, যত গণ্ডগোল এই সিন্দুকটাকে জুড়ে। পুরোহিত মশাই রিয়ার শ্বশুর এবং বাকি সদস্যদের ঘর থেকে বেরিয়ে যেতে বলেন এবং তিনি দরজা বন্ধ করে ঘরের ভিতর কিছুক্ষণ থাকেন। প্রায় মিনিট 15 থাকার পর পুরোহিত মশাই বাইরে বেরিয়ে আসেন এবং বাড়ির সকলকে বলেন, এই সিন্দুকটা একজন মারোয়ারি লোকের ছিল। ভদ্রলোক এই সিন্দুকটাকে খুব ভালোবাসতেন এবং সে মরে যাওয়ার পর তার বাড়ির লোক এই সিন্দুকটাকে বিক্রি করে দেয়। সিন্দুকটার প্রতি তার এতটাই মায়া ছিল যে সিন্দুকটাকে সে ছেড়ে যেতে পারেনি। এবং রিয়ার শ্বশুরমশাই যেদিন এই সিন্দুকটাকে বাড়িতে কিনে নিয়ে আসেন, সিন্দুকটার সাথে সাথে তার আত্মাও এই বাড়িতে চলে আসে। এরপর পুরোহিত মশাই একটা লাল সুতো নিয়ে কিছু মন্ত্র পড়ে সিন্দুকটাকে ভালো করে বেঁধে দেন এবং একটা তালা মন্ত্রের মাধ্যমে সিন্দুকের মুখে লাগিয়ে দেন। এরপর এরকম কোনো ঘটনা তাদের সাথে না ঘটলেও স্বরূপার ওই বোন বলে, তাদের বাড়িতে আজও গেলে কারোর উপস্থিতি স্পষ্ট বোঝা যায়। তা এই ছিল স্বরূপার বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। স্বরূপার সৌম্যদের কাছ থেকে এই ঘটনাটা শোনার পর আমি ঠিক করে নিয়েছিলাম যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ ঘটনাটা আমার সত্যিই খুব ভালো লেগেছিল। ঘটনাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। চলে আসছি পরের ঘটনায়। পরের ঘটনাটা পারমিতা আমাকে শুনিয়েছে। ঘটনাটা পারমিতার জেঠুর সাথে ঘটেছিল। পারমিতার জেঠু জেল পুলিশে কাজ করতেন, আর এই ঘটনাটা দমদম ক্যান্টনমেন্টের সেন্টার জেলের ঘটনা। ঘটনাটা যে সময়কার, সেই সময় পারমিতার জেঠু তখন সদ্য চাকরি পেয়েছে। এখন সেন্টার জেলের আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে, অনেক ডেভেলপ করেছে। কিন্তু যে সময় এই ঘটনাটা ঘটেছিল সেই সময় এই জেলের আশেপাশে এত বাড়িঘর ছিল না, তখন ঝোপ জঙ্গলই বেশি ছিল। চাকরির প্রথম জয়েন করলে সিনিয়ররা একটু বেশিই খাটায়। পারোর জেঠুর সাথেও সেই একই অবস্থা হয়েছিল। জয়েন করার প্রথম তাদের ডিউটির কোনো শিডিউল ছিল না, যখন যেরকম খুশি ডিউটি লাগানো হতো। তা একদিন রাতের বেলা পারোর জেঠু এবং তার সাথে আরও 2 কর্মী ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। সেই সময় সেন্টার জেলের যে মেন গেট ছিল, সেই গেটটা ছাড়িয়ে একটু এগোলে বাঁ হাতে পড়তো সেন্টার জেলের সমস্ত কোয়ার্টার, এবং কোয়ার্টার থেকে আরেকটু এগোলে ডান হাতে পড়তো একটা পুকুর, আর পুকুরটার ঠিক পরেই ছিল জেলের যে ইনচার্জ ছিল, মানে যাকে জেলার বলা হয়, তার বাংলো। ওই বাংলোটাকে বর্তমানে এলাকার সবাই সাহেব বাড়ি নামেই চেনে। 3 জনে মিলে হাঁটতে হাঁটতে কোয়ার্টারটার কাছে আসতেই দেখে কোয়ার্টারটার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জেঠু ঘড়ির দিকে তাকাতে দেখে তখন রাত 3টে বাজে। এত রাতে একটা মেয়েকে ওখানে থাকতে দেখে জেঠুরা মনে করেন মেয়েটা হয়তো জেলের আসামিদের কিছু দিতে এসেছেন, কারণ সেই সময় কোয়ার্টারের ওই জায়গা থেকে জেলের আসামিদের বিভিন্ন টাইপের জিনিস, যেমন চিঠি, খাবার দাবার, এছাড়াও অন্যান্য সামগ্রী ছুঁড়ে দেওয়া হতো। জেঠুরা মনে করে ওই মেয়েটাও হয়তো ওই কাজের জন্য ওইখানে দাঁড়িয়ে আছে। তাই জেঠুরা মেয়েটাকে হাতে নাতে ধরবে বলে হাঁটার গতিবেগ বাড়িয়ে দেয়। কিন্তু জেঠুদের যেটা অবাক করেছিল সেটা হলো জেঠুদের থেকে মেয়েটার দূরত্ব 200 মিটার বা তার আরেকটু বেশি হবে। কিন্তু জেঠুরা যত জোরেই হাঁটছিল না কেন, মেয়েটার থেকে জেঠুদের দূরত্ব কিছুতেই যেন কম হচ্ছিল না। এবার জেঠুরা মেয়েটার উদ্দেশ্যে দৌড় লাগায়, কিন্তু দৌড়ানোর পরেও মেয়েটাকে তারা কিছুতেই ধরতে পারছিল না। দৌড়তে পুকুরের কাছাকাছি আসতেই মেয়েটা একটা ঝোপের ভিতর ঢুকে পড়ে। সেই সময় জেঠুদের হাতে একটা করে টর্চ এবং একটা করে পুলিশের লাঠি ছিল। জেঠুরা 3 জন ঝোপটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং ঝোপের উপর টর্চ মেরে লাঠি দিয়ে পুরো ঝোপটাকে তন্ন করে খোঁজে, কিন্তু ঝোপের কোনো জায়গাতেও মেয়েটাকে তারা খুঁজে পায় না। এবার তারা পুকুরের চারিপাশটা ভালো করে ঘুরে দেখে, কিন্তু মেয়েটাকে কোনো জায়গাতেই তারা দেখতে পায় না। এবার তাদের মনে ভয়ের বাসা বাঁধতে শুরু করে। তারা মনে করে মেয়েটা হয়তো জলে ডুবে মারা গেছে, না হলে চোখের সামনে একটা মেয়ে এভাবে কোথাও উধাও হয়ে যেতে পারে না। তারা মনে করে একে তো তাদের চাকরির 1 বছর পূর্ণ হয়নি, তার উপর তারা পার্মানেন্টও হয়নি,
আর এরকম একটা ঘটনা যদি জেলারের কানে যায়, চাকরি তো তাদের যাবেই, উপরন্তু জেলও হতে পারে। হতাশ হয়ে তারা তিনজনেই বাড়িতে ফিরে যায়, কিন্তু সারা রাত চিন্তায় তাদের ঘুম হয়নি। ভোরের আলো ফুটতেই তারা তিনজনই সোজা সাহেব বাড়ি চলে যায় এবং জেলারের কাছে গিয়ে রাতের সমস্ত ঘটনা খুলে বলে। পুরো ঘটনা শোনার পর জেলার তাদেরকে এমন কিছুই বলে না, উপরন্তু বলে, তোমরা চিন্তা করো না, মেয়েটাকে আমি চিনি, মেয়েটা আমারই মেয়ে। কথাটা শোনা মাত্র জেঠুরা একটু অবাকই হয়েছিল। জেঠু তখন জেলারকে প্রশ্ন করে, আপনার মেয়ে? আপনার মেয়ে এত রাতে ওখানে কি করছিল? কথাটা শুনে জেলার যা উত্তর দেয় সেটা শোনার জন্য জেঠুটা মনে হয় প্রস্তুত ছিল না। জেলার বলে, হ্যাঁ, ওটা আমারই মেয়ে। কারণ গত 1 বছর আগে ওই পুকুর পাড়টার সামনে একটা গাছে আমার মেয়ে গলায় দড়ি দেয়। তারপর থেকে অনেকেই আমার মেয়েকে ওখানে হাঁটাচলা করতে দেখেছে। কথাটা শোনা মাত্র জেঠুদের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। এই ঘটনার পর থেকে জেঠুরা রাতে আর ওই রাস্তা দিয়ে কখনো বাড়ি ফেরেনি। তা এই ছিল পারোর জেঠুর সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। পারোর এই জেঠুর ঘটনাটাও দারুণ ঘটনা ছিল। আমাদের ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন। আপনারা যেভাবে ভূত.comকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ঘটনা আপনাদেরকে প্রেজেন্ট করার। আপনাদের জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, তবে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেল আইডি দেওয়া আছে, ওখানে গিয়ে মেল করুন অথবা ভূত.com পেজে গিয়ে গল্পটিকে শেয়ার করুন। আর যদি ভয়েস দিয়ে পাঠান তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100781562 এই নাম্বারে পাঠান। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ঘটনাটিকে অবশ্যই সবার সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।